এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লাখো গরু আসছে বাংলাদেশে, মহাবিপদে শুভেন্দু। বাতিল হচ্ছে কোরবানি নিষেধাজ্ঞা, শুভেন্দুর পদত্যাগ দাবি খামারিদের। আরও জানাবো, দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হল শিশু রামিসা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আপনি হয় আমাদের পক্ষে নন অথবা আমাদের পাপ নিয়ে চিন্তিত নন, এভাবেই বিষয়টা দাঁড়ায়। বাছাও সুবন্তবাবু, তুমি আমাদের জিয়ারে বসিয়েছ, অথচ এখানে কিছুই হচ্ছে না। এসব মেনে নেওয়া যায় না। যখন কলকাতার বিখ্যাত নাখুদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শাফিক কাসিমি বললেন, আমরা এবার গরুর মাংস খাব না, হিন্দু ভাইদের গোমাতার প্রতি সম্মান রেখে দাবি করছি সরকার আইনে গরুকে জাতীয় পশু করুক, নিষিদ্ধ করুক গরু মাংস রপ্তানি, তখন কে বুঝেছিল এই সিদ্ধান্তের ঝড় উঠতে যাচ্ছে? ইমাম সাহেবের এই আহ্বান গোটা পশ্চিমবঙ্গের মুসলিমদের ভেতর অভাবনীয় সাড়া ফেলে দিয়েছিল। তারা গরুর কোরবানির হাট পুরোপুরি বয়কট করে বসে, আর সেখান থেকে শুরু হয়ে গেল এক অবিশ্বাস্য রাজনৈতিক পালাবদল। কেউ তখন টেরই পায়নি রাজনীতির আনন্দের আসরে নেমেছিলেন যারা, শেষমেশ গরুই তাদের কাছে গলার কাটা হয়ে দাঁড়াবে। মুসলিম ক্রেতারা গরু কেনা ছেড়ে দিলে এবার হিন্দু খামারিরাই মরিয়া হয়ে গেছেন মুসলিমদের কাছে নিজেদের গরু বিক্রি করতে। এখন কোনো বিকল্প নেই, কোরবানি না হলে মুসলমানদের না, আসলে হিন্দু খামারিরাই জব্দ হয়ে যাচ্ছে। এভাবেই শুভেন্দু অধিকারী আর তার বিজেপি সরকারের সাজানো ফাঁদে এবার ফেসে গেছেন তারা নিজেরাই। এই গল্পটা একটু নাটকীয় শোনালেও বাস্তবতা ওভাবে চালে না তো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোরবানির ঈদের ঘটনাবলী যারাই দেখছেন রীতিমতো বিস্মিত হয়েছেন। কোরবানি নিয়ে তৈরি হয়েছে মুসলিমদের জন্য তীব্র সংকট, আবার এক চরম রাজনৈতিক টার্নওভার। আজকে এই আলোচনা থেকে স্পষ্ট হবে কিভাবে কেবলমাত্র একটি ঠান্ডা মাথার সিদ্ধান্ত পুরো প্রেক্ষাপট উল্টে দিতে পারে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ এই রাজনৈতিক দাবা খেলায় অর্থনীতির মারাত্মক সত্যটা না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। সব খেলাটা শুরু হয়েছিল ঈদের ঠিক আগেই। শুভেন্দু অধিকারী ও তার দল বিজেপি প্রশাসনের সহায়তায় রাজ্যে গবাদি পশু জবাইয়ের ওপর এক অঘোষিত কঠিন নিষেধাজ্ঞা দেয়। আইন করে বলে, গরু বা মহিষ জবাই করতে হলে কমপক্ষে 14 বছরের হতে হবে, সঙ্গে আনতে হবে চিকিৎসকের সার্টিফিকেট, গরুর জন্ম সনদ আর পৌরসভার অনুমোদন। এত কঠিন হয়ে যায় নিয়মগুলো যে পথে পথে বিজেপি কর্মীরা হাঁকডাক দিয়ে গরুর কাগজ ধারাচ্ছে, একটু যেন তামাশার মতো। আসলে এটা একটা আইনি ফাঁদ যা সাধারণ কৃষক আর ক্রেতাদের ভীষণ বিপদে ঠেলে দেয়। কিন্তু এখানেই শুভেন্দুদের বড় ভুলটা বের হয়েছিল। তারা হয়তো ভাবেনি যে মুসলিমরা এমন ধৈর্য আর কৌশলের সাথে প্রতিক্রিয়া দেখাবে। আর সব কিছু পাল্টে দিলেন মৌলানা শাফিক কাসিমি। তিনি সোজা বাতলে দিলেন, এবার কোরবানি কেন, সারা বছর গরুর মাংস খাওয়াও বন্ধ। হিন্দুদের আবেগকে সম্মান জানিয়ে সরকার গরুকে জাতীয় পশু বানাক, নিষিদ্ধ করুক গরু মাংস রপ্তানি। তার এই ব্যতিক্রমী ঘোষণার পর মুহূর্তেই চিত্র বদলে যায়। কোরবানির হাটে মুসলিমরা যেন আপাতত গা ঢাকা দিল। গরুর রাজনীতিতে এত বিপদ আর হরমেশা পথে হেনস্তা, তাদের যুক্তি ছিল এমন গরু কিনে কি হবে। সবাই ঘুরে গেল ছাগল ভেড়ার দিকে। বাজারে ছাগলের দামের আগুন, গরুর হাটে তখন ঝিঝি, কেউ নেই। আর মুসলিমদের এই কৌশলে বুমেরাং হয়ে গেল সেই রাজনৈতিক দাওয়াই। বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ গরু খামারি প্রান্তিক হিন্দু। ডোমকল থেকে ক্যানিং, কাঁথি থেকে বিস্তৃত পুরো রাজ্যের হাটে গরু বিক্রির জন্য সারা বছর ইনভেস্টমেন্ট করে তারা, কিস্তির টাকা শোধের আশায়। ঈদে গরু বিক্রি না হলে এদের সর্বনাশ। মুসলিম ক্রেতা না থাকায় লাখ লাখ টাকার গরু ফেরত যাচ্ছে। সারা বছরের লালন করা পশু এক পয়সাও হচ্ছে না। পরিবারে ভাতের চুলো জ্বলে না, ঘরে মহিলা এসে কিস্তি চাইছে। একজন নারী হিন্দু খামারি কেঁদে বলল, আমাকে লোনের টাকা শোধ করতে হচ্ছে। কেউ এসে যদি গরু না নেয় তাহলে আত্মহত্যা করব নাকি? শুভেন্দু কি আমাদের সংসার চালাবে? আমাদের লোন কে পরিশোধ করবে? অনেক খামারি তো খোলাখুলি আত্মহত্যার কথা বলছে। দাবি, সরকার যদি গোমাতা পালনের খরচ না দেয় তাহলে এই রাজনীতি বন্ধ করুক। এভাবে মুসলিমরা গরু কেনা বন্ধ করলে হিন্দু খামারিরাই মুসলিমদের কাছে গরু ফেরার চেষ্টায় মরিয়া। ধর্ম আর রাজনীতির নামে যা বিভাজনের দেয়াল তুলতে চেয়েছিল, সেটা কিনা এবার উল্টে গেল ওদেরই বিরুদ্ধে। নিজেদের পেটে কষাঘাত হয়ে ফিরেছে। এই রাজনৈতিক ম্যাচের বিপরীতে একটা বড় সত্য হল, দেশের ভেতরে গরু পালকদের হয়রানি চললেও আন্তর্জাতিক বাজারে ভারত গরু মাংস রপ্তানি করে হাজার কোটি কামায়। বড় বড় রাজ্য আর কর্পোরেট কসাইখানাগুলো বছরে বিলিয়ন ডলারের মাংস পাঠাচ্ছে বিদেশে। দ্বিচারিতা এতটাই নগ্ন যে সামনে এনজিও বা ছোট খামারি ভুগছে, পেছনে মুনাফা কড়াই গণ্ডায়।
মুসলিমদের এই নিঃশব্দ গান্ধীবাদী প্রতিরোধ সেখানে দাঙ্গা তো দূর, গজানিও হয়নি। তার বদলে একটা নতুন সমীকরণ গড়ে উঠেছে। হিন্দু খামারি আর মুসলিম ক্রেতা এবার এক বিন্দুতে এসে ঠেকল। এখন হিন্দু ভোটার নাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান তুলছে, আর তিনিই সেই ফাঁদে আটকা পড়ে অস্বস্তিতে কুঁকড়ে আছেন। ধর্ম আর রাজনীতির পেচে যিনি আসর জমাতে চেয়েছিলেন, শেষমেশ তাকেই নিজের খেলায় ঠকে যেতে হচ্ছে। এই ঘটনা রয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক ঝলমলে দৃষ্টান্ত। বুদ্ধি দিয়ে আবেগকে কাবু করা যায়। এখন বড় প্রশ্ন, ঋণের বেড়াজালে আটকে থাকা হাজার হাজার হিন্দু খামারির ক্ষোভ শুভেন্দু অধিকারী কিভাবে সামলাবে? ফাঁদ তিনিই পাতলেন, তাতে নিজেই আটকা পড়লেন। এখন দেখার বিষয় তিনি কেমন বেরোতে পারেন। ভারতের নীতি নির্ধারকদের কাছে বিষয়টা অস্বস্তিকর, কারণ কিছুদিন আগেও তারা হয়তো ভাবতেন বাংলাদেশের সঙ্গে আগের মতোই বাড় কাটিয়ে চলা যাবে। এখন সেই জমি নড়ে গেছে। এই ঘটনায় শুধু দিল্লিতেই নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ব্যাপক সাড়া পড়েছে। বিজেপির কট্টরপন্থী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো নিজের প্রতিক্রিয়া গোপনই রাখতে পারলেন না। মজার কথা হলো, এতদিন যার প্রধান মাথা ব্যথা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতি, মমতা, তৃণমূল কিংবা সিপিএম, এবার তার মূল চিন্তার জায়গা হয়ে উঠেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। হঠাৎ কেন বাংলাদেশের একটি রাজনৈতিক ইসলামপন্থী সংগঠন নিয়ে শুভেন্দুর এ উৎকণ্ঠা? খেয়াল করলে দেখা যাবে সম্প্রতি তার বক্তব্যে বারবার জামায়াতে ইসলামীর প্রসঙ্গ উঠছে। আর তাতেই একটা জিনিস স্পষ্ট, তিনি শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলের সামগ্রিক ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও ভীত। হয়তো কারো মনে প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ কতটা, কিংবা জামায়াত ইসলামীর প্রভাবই বা কতদূর? এখানে আসলে আছে ভারতের ভেতরের নিরাপত্তাহীনতা আর রাজনীতির হিসাব নিকাশ। এদিকে সীমান্তে যখন সরাসরি পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি, তখন ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি নতুন করে বাংলাদেশ নিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। 5 বছর আগেও সীমান্তে গুলি বরাবরই একটা টুকটাক ঘটনা হিসেবেই শেষ হয়ে যেত। দুই দেশের পতাকা বৈঠক, কাগজে প্রতিবাদ ছাড়া বেশি কিছু হতো না। কিন্তু আজকের বাংলাদেশ আগের মতো না। এবার সিলেটের সোনারহাটে বিএসএফ গুলি করতেই বিজিবি সতর্কভাবে পাল্টা জবাব দিয়েছে। পরিস্থিতি দ্রুত সামাল দিয়েছে বিজিবি। এভাবেই তারা প্রমাণ করেছেন, স্বাধীন দেশের সীমানা স্বাধীন দেশের মতেই তারা রক্ষা করবে। এই ঘটনা নিছক সীমান্তের উত্তেজনা নয়। বিজিবি যে স্পষ্ট বার্তা দিয়েছে সেটা হলো, এখন আর আগের মতো মুখ বুজে সহ্য করবে না বাংলাদেশ। তাদের প্রতিটি পদক্ষেপ এবার অনেক হিসেবি, আর প্রতিটি হুমকির জবাব তারা দেবে ইন কাইমে। বিজিবি শুধু প্রতিক্রিয়া দিয়েই ক্ষান্ত হয়নি, স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিদেরও সতর্ক করেছে যেন কেউ সীমান্ত লঙ্ঘন না করে। নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণ ইতিহাসেই প্রথম এতটা অস্পষ্ট আর কড়া অবস্থানে এসেছে। অনেকে মনে করেন সিলেটের ঘটনাই ভারতের নীতি নির্ধারকদের মনে নতুন আতঙ্ক ছড়িয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে থেকেই বিজেপি বাংলাদেশমুখী হুঙ্কার বাড়াচ্ছিল। তারা বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তুলনা করছিল উই পোকার সঙ্গে, বহিষ্কারের হুমকি দিচ্ছিল। শুভেন্দু তো গেল 18ই মের অনুষ্ঠানে একেবারে স্পষ্ট বলে দিলেন, 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করে বিএসএফ যেন কাঁটার দ্বারের বেড়া বসায়। মজার কথা, তিনি অনুপ্রবেশের নামে এমন এক উত্তেজনার ভাষা ব্যবহার করলেন যা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি আজ করতে পারা যায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর এতটা উগ্র হয়ে ওঠার পেছনে গভীর আতঙ্ক। বাংলাদেশের বদলানো পরিবেশ, বিশেষ করে ইসলামপন্থী সংগঠনগুলির ভূমিকা। স্মরণ করুন, যখন শেখ হাসিনার সরকার ছাত্রদের গণ আন্দোলনের মুখে সংকটে পড়েছিল, তখন ভারতীয় মিডিয়া ও বিজেপি নেতারা চাঞ্চল্য ছড়িয়েছিল। মানুষ ভাবাপন্ন হয়েছিল হয়তো হিন্দুরা এখন বিপদের মুখে পড়বে। আন্তর্জাতিক মিডিয়াতেও এসব আলোচনায় আসছিল। ফলাফল একেবারেই এর উল্টো হলো। বাংলাদেশে ইসলামী ছাত্র সংগঠনের কর্মীরা, মুসলিম মাদ্রাসার তরুণরা দুর্গাপুজোর মন্দির পাহারা দিয়েছে। রাতে জেগে মালা গাঁথার দরকার কোনো কাল্পনিক অসাম্প্রদায়িকতা প্রচারে নয়, বাস্তবেই দেশের সংখ্যালঘুর পাশে ছিল মুসলিমরা। বরং জামায়াত ইসলামীর তরুণরা অতীতে যেভাবে ভুলভাবে চিহ্নিত হতো, সেই সমস্ত অভিযোগের পাল্টা ছায়ায় এবার তারা নিজেরাই সংখ্যালঘু হিন্দুদের পাহারায় দাঁড়ায়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী অনুপস্থিত থাকলেও মাদ্রাসা ছাত্ররা মানব ঢাল গঠন করে মন্দির পাহারা দিয়েছে। এমন ঘটনার প্রতিক্রিয়া সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।